আমার বাবার সাথে আমার সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। কারণ ওই যে একটা ইস্যু ছিল যে বাসা থেকে ছেলে বাচ্চা পছন্দ করত। যখনই ভেঙে যেতাম তখনই মনে হইতো যে আমার মরে যাওয়া উচিত। যখনই ভেঙে যেতাম তখনই মনে হইতো আমার জব নাই, কোনো কিছু নাই। আমার তখন পাগল লাগতো যে আমি এখন কি করব? কি করব? আমার খারাপ লাগতো। আমার মনে হতো আমি সুইসাইড করি, আমি নিজেকে শেষ করে ফেলি, আমি বাসায় চলে যাই। বাসায় গেলে কি করব? আব্বুর কথা ভাষ্য মতে আমি যতটুকু শুনছি বড় হয়ে যে তার মনে হইতো যে তার একটা ফ্রেন্ড দরকার। তো আমাকে হয়তো সে ওভাবে একসেপ্ট করতে পারে না। তারপরে একটা ভয় কাজ করতো যে মেয়ে মানুষ কি করবে? এখন আমার কোথায় বিয়ে হবে সেটা তো আমি জানি না। এটা তো আল্লাহর তরফ থেকে লিখে আসে। তো আমার তখন মনে হয় যে বা আমার বাপ মার খারাপ লাগতে পারে। আমার বাবা আমাকে বলে আমাকে এতিম ছেলের সাথে বিয়ে দিবে। যে বাসার মধ্যে যাতে থাকতে পারে, কোথাও যেতে না পারে। স্বাগতম আমাদের আজকের পর্বে। আজকে আমরা এমন এক তরুণীর গল্প শুনব যে তরুণী পারিবারিক অস্থিরতার সাথে, পারিবারিক সংকটের সাথে এখন পর্যন্ত লড়াই করে যাচ্ছেন, আলো ছড়াচ্ছেন। তিনি আর কেউ নন, আমাদের সবার পরিচিত মুখ শোভা চৌধুরী। কিভাবে এই সামাজিক দৃষ্টিভঙ্গির সাথে লড়াই করে আজকে তিনি টিকে আছেন, তার সেই লড়াইয়ের গল্পগুলো শুনব। আমরা শোভা চৌধুরীর কাছে যাব, তার জীবনের হিডেন স্টোরিগুলো আজকে শুনব। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি। আমাদের হিডেন স্টোরিতে আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ আপু। আর শুরুতেই আপনার শৈশবে ফিরে যেতে চাই। এই শৈশবের দিনগুলো কেমন ছিল? ভালো খারাপ সব মিলাই তো আসলে শৈশব। তবে আমারটা ভালোও ছিল, আবার একটু ইমোশনও ছিল, সব মিলাই আরকি। আপনি কোন পার্টটা থেকে আসলে জানতে চাচ্ছেন? না, ছোটবেলা যখন আমরা স্কুলে ছোটবেলায় পড়েছি। হ্যাঁ, স্কুলে যখন পড়তাম একদম ছোটবেলার কথা আমার প্রায় সময় মনে পড়ে। আমি যখন একদম ছোট ছিলাম তখন থেকেই আমি আমার বাবা-মাকে ছাড়া থাকি। মানে আমি বড় হই আমার নানু বাসায় এবং আমার দাদু বাসায়। আমার বাবা-মা কাজের পারপাসে চিটাগং এ থাকতো আর আমি থাকতাম হচ্ছে ঠাকুরগাঁয়ে। তো এভাবেই আমার বড় হওয়া। মাঝে বাবা-মার কাছে যাইতাম, আবার আসতাম, যাইতাম, আসা যাওয়ার মধ্যেই আসলে ছিল। আচ্ছা, বাবা মা কি একেবারে ছোটবেলায়? একেবারে ছোটবেলায় বলতে আমার বয়স যখন ৯ মাস ছিল, ঠিক তখন থেকে। ৯ মাস বয়সের পরেই আব্বু-আম্মু আসলে কাজের পারপাসে চিটাগং চলে যায়। ইন্টারেস্টিং। কেন ওনারা চট্টগ্রাম? আমার আব্বু তো আর্টিস্ট, উনার কাজে একটা বড় ধরনের প্রজেক্টের কাজ আসছিল ওই সময়। তো ওইটার জন্য ইমার্জেন্সি যাওয়াই লাগতেছিল। যার কারণে আমার আম্মুকেও যেতে হচ্ছিল সাথে। তো এই কারণেই আমাকে নানু বাসায়, তবে আমি নানু বাসা, দাদু বাসায় খুব মানে খুব আদরে বড় হইছি। আমি এতটুকু বলতে পারি যে আমার বাবা-মার থেকে বেশি আমার নানি, দাদি, মামা, ফুপু, খালামণিরা মানে ওরা আমাকে সবথেকে বেশি টেক কেয়ার করছে। এখনো স্টিল মানে আমার তাদের প্রতি কেন জানি একটু টানটা বেশি কাজ করে। তো তখন আরকি আম্মু দেখা যেত যে একা থাকতো বা আব্বুকে হেল্প করার জন্য তখন আরকি দেখা যায় যে আম্মু জব করত। যার কারণে আমাকে আরকি নিয়ে যাওয়া পসিবল হয় নাই। যে জব করে বাচ্চাকে দেখা একটু টাফ হয়ে যেত। না, আমাদের সমাজে তো সচরাচর এটা দেখা যায় না যে এত ছোট বাচ্চাকে রেখে বাবা মা অন্য কোথাও। এর হ্যাঁ, পেছনে তবে কি কোনো? না, এরকম কোনো কাহিনী ছিল না। তবে যতটুকু আমি জানি, যতটুকু আমি শুনে আসছি, আমিও মানে থাকে না যে একটা ইয়ে থেকে যে আমি এত ছোটবেলা থেকে নানু দাদুর কাছে কেন বড় হইছি, আমি কেন বাবা-মার কাছে থাকি নাই। আমি যখন জিজ্ঞেস করছি তারা আমাকে এটাই বলছে, আপনারা কয় ভাই বোন? আমিই একা। আচ্ছা, জি। স্কুলে তাহলে কোথায় পড়লেন? আমার স্কুল ছিল অনেকগুলা। আচ্ছা, আপনার কত বছর পর্যন্ত আপনি আ ওইখানে থেকেছেন? অ্যা আমি ঠাকুরগাঁয়ে ছিলাম ক্লাস 8 পর্যন্ত। তারপরে ওখান থেকে একটু মানে তখন একটু রাগ ছিল খুব। কেন বাবা-মা নিয়ে যাচ্ছে না? কেন আমি আম্মুর কাছে থাকতে পারতেছি না? কেন মানে আমি নানু বাসায় কেন সবসময় থাকবো? দেখা যেত কেউ কিছু বললে খুব রাগ হইতো। কারণ ওই যে একটা ব্যাপার ছিল না যে একটা আবদার করা। আমি আবদার করতে পারতাম না। আপনি যে স্কুলে পড়লেন ওখানে হুম। ক্লাস 8 পর্যন্ত। ক্লাস 8 এ দেখা যায় যে ওই যে ক্লাস 5 পর্যন্ত যখন ছিলাম তারপরে ক্লাস 6 এ উঠে আমি আম্মুর কাছে গেছিলাম। এর মধ্যে মানে ক্লাস 5 এ যখন পড়তাম তার আ আমার বাবার সাথে আমার সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। কারণ ওই যে একটা ইস্যু ছিল যে বাসা থেকে ছেলে বাচ্চা পছন্দ করত। আচ্ছা, এই যে আপনি বললেন যে পরিবার থেকে ছেলে সন্তান
বেশি হ্যাঁ, একটু মানে পছন্দ পরিবার করতেন? থেকে বলতে এটা শুধু আমার বাবার ইচ্ছা ছিল যে আব্বুর এই ইচ্ছাটার এইটার ক্ষেত্রেও একটু মানে ব্যাপার আছে। তো আমার দাদু ছিল আর্টিস্ট, খুব নামকরা। মানে ঠাকুরগাঁয়ে খুব নামকরা আর্টিস্ট ছিল। তো ওই যে ওই ঐতিহ্যটা আমার বাবা ধরে রাখছে। আমার বাবার ইচ্ছা ছিল যে তার ছেলে হইলেও এই ঐতিহ্যটাকে যাতে ধরে রাখে। মানে আর্টিস্টই যাতে হয়। বা এই যে আব্বুর দেখা যাইতো যে কাজ করতে প্রবলেম হইতো বা আব্বুর কথা ভাষ্য মতে আমি যতটুকু শুনছি বড় হয়ে যে তার মনে হইতো যে তার একটা ফ্রেন্ড দরকার। তো আমাকে হয়তো সে ওভাবে একসেপ্ট করতে পারে না। তারপরে একটা ভয় কাজ করতো যে মেয়ে মানুষ কি করবে? আচ্ছা, একটু যদি আপনি ছেলে সন্তান হতেন তাহলে কি বাবা-মা সাথে নিয়ে যেতেন? সেটা তো জানি না। বাট আমার আম্মুর মেয়ে সন্তানই পছন্দ ছিল। আমার আম্মু আমাকে অনেক ভালোবাসে। আব্বুও এখন বাসে, তা না যে বাসে না। বাট আম্মুর কাছ থেকে সবসময় এটাই শুনে আসছি যে আমি আল্লাহর কাছে চাইয়ে তোমাকে নিছি। ছোটবেলায় সবচেয়ে কষ্টের কোনো মুহূর্ত? সবথেকে কষ্টের মুহূর্ত ওই যে বললাম, আমার কখনো কোনো কিছু কিনতে ইচ্ছা করলে আমি আবদার করতে পারতাম না। এটা অনেক দুঃখের। কাকে বলবো? বাবা-মা তো অনেক দূরে বাবা-মা থাকে। ছাড়া আমি কাউকে আবদার করতে পারতাম না। তারপর থেকে আমার নানু বাসায় আমাকে থাকতে বলা হয়েছিল কিন্তু আমি থাকি নাই। ওই যে দাদির কাছেই ছিলাম ২ বছর টানা, একদম টানা ২ বছর ক্লাস 8 পর্যন্ত ছিলাম। তারপর যখন ক্লাস 8 এ উঠলাম তখন ওই যে থাকে না যে খারাপ সঙ্গ, যেটা বন্ধু-বান্ধব কিরকম মানুষের সাথে মিশতেছি। আমার মনে হইতো কি আমার সাথে যে থাকবে সেই ভালো। মানে এটা হচ্ছে এই যে যেটা বলে সঙ্গ দোষে যে মানুষজন। এমন না যে আমি খারাপ করতেছি বা কিছু, বাট মেশার কারণে অনেক কথা হইতো। তারপরে আমি আম্মুকে এই জিনিসগুলো বলতাম। দেখা যেত আমার বাবা-মায়ের সাথে আমার অনেক দিন পর কথা হইতো। যেহেতু আমার কাছে কোনো স্মার্টফোন ছিল না বা সেলফোনও ছিল না। যোগাযোগ খুব একটা হইতো না। প্রাইভেট পড়তাম তখন, একটা কোচিং এ পড়তাম। ওই কোচিং এর স্যারের ফোন থেকে মাঝে ফোন দিতাম। দেখা যাচ্ছে যে আমাদের বই পুস্তক লাগে, আমাদের হুম। পোশাক লাগে। তো বাবা-মা দূরে না থাকা আমার অবস্থায় হ্যাঁ, এসব কিভাবে এই তো পেয়েছেন? মাঝে আমি শুনতাম যে ওই তখন আমার জন্য আম্মু যতটুকু সেভ করতো এগুলো দিত। তারপরে যে যখন কেউ আসতো, দেখা যেত যে আমাদের অনেক আত্মীয়স্বজন ওখানে থাকে, চিটাগং এ এখনো থাকে। তো কেউ যখন আসা যাওয়া করতো তাদের মাধ্যমে কাপড়, আমার নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো আমার মা পাঠাইতো। ওইটা দিয়েই চলতো। বা আমার তো ওই যে মামা ছিল, আমার আম্মুর বড় ভাই। আমার মামা আসলে একদম ছোটবেলা থেকে যখন ৯ মাস বয়স ছিল, যখন স্কুলে ভর্তি হই নাই, যেই টাইমগুলো আসলে আমার মনে নাই। ওই না, মানে তখনকার টাইমে আমার মামা আর আমার আরেকটা আম্মু আছে, সেটা হচ্ছে আমার আম্মুর মামাতো বোন। মেরি আম্মু, আমি এখনো ওনাকে খালামণি বলতে পারি না। তো এমনও হয়েছে যে আমার জন্য আর বিয়েও ভেঙে গেছিল। এই যে আম্মু আম্মু করে বলতাম, এই কারণে মানে পাত্রপক্ষ দেখতে আসে ভাবছে যে আমি হয়তো নিজের বাচ্চা। মানে কেউ অবিশ্বাস করবেই না যে উনি আমার মা না। আমি এখনো আম্মুই বলে ডাকি। আমি এখনো মানে খালামণি বলতে পারি না কেন জানি। তো ওই যে ওই আদরগুলোর কারণে মানে ওদের প্রতি আমার একটু টানটা বেশি কাজ করে। হয়তো আপনি মারা চলে গেছেন, তারপরে মায়ের আদর পাওয়ার জন্য হ্যাঁ, এত অনেক খেলা বেশি, মানে অনেক বেশি। কে ওরা পাশে আমার জন্য পাইছেন। অনেক বেশি করছে। এই জিনিসটার জন্য আমার মাঝে মনে হয় যে এখন আম্মুর সাথে রাগ হয়। তুমি কেন আমাকে ওই সময় নিয়ে যাওনি? কেন নিয়ে যাও নাই? আমার তখন খারাপ লাগে, বাট এখন অভ্যাস হয়ে গেছে। ক্লাস 8 পর্যন্ত পড়ার পর কোথায় ভর্তি হলেন? ক্লাস 8 এ যখন এই যে এই প্রবলেমগুলো যখন হচ্ছিল ক্লাস 8 এ, তখন 8 কমপ্লিট করে আমি এবার চিটাগং এ চলে গেছি। তো এরপরে আমি টিউশন করাই ক্লাস 9 থেকে। মানে আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে আমি কিছু না টিউশন কিছু করব। নিতে হলে কেন? আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার মনে হইতো যে আমি কিছু না কিছু করব। কিছু না কিছু আমার করা দরকার যাতে আমি নিজের শখগুলা বড় হয়েও পূরণ করতে পারি। বা নিজ- আমার মায়ের যে একটা শখ আছে যে আম্মুর কথা, আমার যদি একটা ছেলে থাকতো তাইলে হয়তো আমার জন্য এটা করতো। আমার আম্মু এখনো মানে ভয় পায় যে তোমাকে বিয়ে দিয়ে দিলে তখন আমাদেরকে কে দেখবে। তো আমার এই যে এত স্ট্রাগলের পিছনে এটাও একটা অনেক বড় রিজন যাতে আমি তাদেরকে দেখতে পারি, একদম শেষ অবধি যাতে দেখতে পারি। এখনো আমি তাদের জন্য কিছু করতে পারিনি, কিছুই করতে পারিনি। ওখানে বাবা কেমন বিহেভ? না ওই যে ক্লাস 6 এ যখন বললাম না, 5 পাস করার পর আব্বুর যখন প্রবলেম হয়েছিল তারপর থেকে মানে আব্বুর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো হয়ে গেছিল। তখন আর কখনো মনে না হয়নি যে মেয়ে সন্তান বা ছেলে সন্তান না, আমি এই জানি না দুদিকে এটা বাবা? আসলে কতটুকু, এটা আসলে আমি ক্লিয়ার করে বলতে পারবো না। যতটুকু আমি শুনছি, যতটুকু আমার শোনা, আমার কখনো আব্বুকে জিজ্ঞেস করা হয় নাই। ভর্তি করাতে কি বাবা না মা নিয়ে গিয়েছিলেন? আম্মু, আমার সবকিছুতে আম্মুই ছিল শুরু থেকে। আচ্ছা, তারপরে তখন আহ
কেমন যাচ্ছিল আপনার স্কুলে? ওই যে প্রথমে তো অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়েছিল প্রথম ৭-৮ মাস বা ১ বছর। তারপরে গিয়ে খুব মজা করছি। স্কুল লাইফের মজাটা আসলে আমি ওইখানে গিয়ে একদম শেষের দিকে পাইছি। তবে আমি কলেজ লাইফটা খুব এনজয় করছি। ওই টাইমে আমি অনেক কষ্ট করছি। কিন্তু মজাও করছি। এজন্যই কি কষ্টটা কষ্ট মনে হতো করেছেন? না। কষ্ট করছি বলতে দেখা যেত এই যে টিউশন ছিল। তখন আমি নতুন জবও করতাম। তো দেখা যেত যে আমি সকাল ৭ টায় উঠে কলেজে গেছি। ৮ টা পর্যন্ত আমাদের একটা প্রাইভেট পড়তে লাগতো ইংলিশ। বাধ্যতামূলক। ওইটা দেখা যায় যে যেহেতু ইন্টারে পড়ি, ইংলিশ প্রাইভেট তো পড়তেই হবে। ওইটা পড়তাম। তারপরে ২ টা পর্যন্ত আমাদের কলেজ ছিল। ২ টার দিকে বাসায় মানে ২ টার দিকে কলেজ শেষ করে আমি আবার বাসায় আসতাম। এসে মানে কোনো রকম ফ্রেশ হয়ে আমি একটা পার্ট টাইম জব করতাম একটা গ্যাজেট শপে। এত ছোট বয়সে আপনাকে জব নিতে হলো কেন? ওই যে আমার সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার ইচ্ছা। আপনার কষ্টটা বাবা-মাকে টাচ করেনি? এই যে হ্যাঁ, আম্মু বলতো আম্মু ছোটবেলা থেকেই বলে, "তুমি কিছু না কিছু করো।" কারণ আমার তো ভাই-বোন নাই আর। আর আম্মু কতদূর করতে পারবে? এত ছোট বয়সে বাবা-মা না এটা তখন অছিলা থেকে মানে এভাবে আমাকে যে বলছে করো তা না। আম্মুর ইচ্ছা ছিল যে তুমি টিউশন করাও। মানে আমি টিউশনগুলো ভালোই পারতাম। মানে ভালো করেই পড়াইতাম। নিজের পড়াশোনা কি ছিল জানি না বাট টিউশনগুলো ভালোই করতাম। এটা কতদিন কন্টিনিউ করলেন? এটা আমি কন্টিনিউ করছি একদম ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত। দেখা আচ্ছা। যায় এই যে করোনার আগ পর্যন্ত। করোনার টাইমেও করছিলাম বাট ওই করোনার পরেই আসলে গিয়ে সবকিছু চেঞ্জ হইছে। করোনাতে তো অনেকেরই অনেক কিছু চেঞ্জ হয়েছে। তবে করোনার পরে গিয়ে আমি অ্যাকচুয়াল যে জবের বা স্ট্রাগল এর যে জিনিসগুলো এগুলো তখন থেকে আসলে শুরু। এসএসসি কেমন রেজাল্ট করেছিলেন? এসএসসিতে খুব একটা ভালো রেজাল্ট করি নাই। খুব মানে পড়াশোনার দেখা যেত যে তখন তো একটু টিনেজার ছিলাম। দেখা যেত পড়তে বসতে বললে বলতাম, "এখন পড়ব না। পরে পড়ব। এখন এটা পড়তে পারতেছি না, পরে পড়ব।" আচ্ছা, আপনি যখন পাশ করলেন তখন বাবা-মায়ের রিঅ্যাকশন কেমন ছিল? কারণ আমি আমি যখন পাস করি আমার এটা একটা মজার কাহিনী আছে। আমি যখন জানতে পারি যে আমাদের সবাই পাস করছে, একজন ফেল। তা আমি সিউর ছিলাম ওটা আমিই ছিলাম। আমি সিউর ছিলাম। পরে দেখি যে না আমি ফেল করি নাই। তারপরে রেজাল্ট হয়েছিল কমার্স থেকে আরকি ছিল। তো 3.17 রেজাল্ট ছিল আমার। এতটুকু যে করব এটা মানে সবার কাছে খুব মানে খুব পাওয়া। তারা মনে করে যে ও পাস করবে না এটাতেই আমরা সিউর ছিলাম। পাস করলেও 2 পয়েন্টের উপরে নিয়ে আসতে পারবে না এটাও আমরা জানতাম। কিন্তু এতদূর পর্যন্ত মানে লাস্ট ৩-৪ মাস খুব ভালো করে পড়াশোনা করেই আরকি রেজাল্ট করা। তারপর কলেজে কোথায় ভর্তি হলেন? ওটা সিটি কর্পোরেশনের আন্ডারে একটা মহিলা কলেজে। মানে ওই যে যখন এক্সামের পরে রেজাল্ট হওয়ার পরে তো অনলাইনে আবেদন করতে হয়। তো আমার ফার্স্টে ওই কলেজেই আসছে। আমি ওই কলেজেই ভর্তি হইছি। তো তারপরে ওই যে জবটা যেটা হইলো, জবটা ছিল পার্ট টাইম। আমার দেখা যেত আমি ৩ টার দিকে যাইতাম। ৩ টা থেকে ৮ টা ৯ টা পর্যন্ত ছিল ওই জব আমার। ফার্স্টে যে জবটাতে গেলাম, ওইটা জবটা আমার হয়েছিল কিসের মাধ্যমে? আমার একটা স্টুডেন্ট ছিল। প্রাইভেট পড়াইতাম তো ওর বাবার আরকি শেয়ারের বিজনেস ছিল ওটা। তো উনি আমাকে বলছিল যে, "তুমি কি পারবা?" তো আমারও ইচ্ছা ছিল যে কিছু তো করতেই হবে। যাই দেখি পার্ট টাইমই তো। তখন আরকি শুরু করা, গেলাম, যেয়ে জব করতাম। এই যে আসতাম, আসে ৩ টার মধ্যে অফিসে যাইতাম। তো যে ওরা খুব মানে হয় না? ওরা আমাকে কখনো দেখা যায় যে ওরা আমাকে কখনো এমপ্লয়ার হিসেবে দেখে নাই যে আমাদের এখানে কাজ করে। ওরা আমাকে দেখছে নিজের মেয়ের মতো। খুব আদর করত। তো এই তো এইগুলো করতে, করতে দেখা গেল যে যখন ইন্টার ফার্স্ট ইয়ারটা মানে ২০ সাল যখন আসলো, যখন আসলে করোনা শুরু হইলো, এই করোনার টাইমে তো আর জব করতে পারতাম না। কিছুদিন পর্যন্ত যখন সবাই যে টাইমটাতে স্ট্রাগল করছে, করোনার সাথে ফাইট করে করছে, যতটুকু পর্যন্ত করা গেছে আমি ততটুকু পর্যন্ত আমিও করছি। তারপরে আসলে গিয়ে আমাদের প্রবলেমগুলো শুরু হয়। দেখা যায় আব্বুও বাসায় বসা, তখন আম্মু জব করত না। তাই আমি যখন ক্লাস 9-10 এ পড়ি তখন থেকে আম্মু আর জব করত না। তখন আমার আম্মু অনেক ক্রিয়েটিভ। দেখা যায় যে সে বুটিক্স এর কাজ, হাতের যে কাজগুলো আছে, মানে আপনি সেলাইয়ের করোনার সময়ে সেলসম্যানের জব তো কন্টিনিউ করছেন। হ্যাঁ, করোনা টাইমে করতেছিলাম তখন। তখন তো একটা ওই সময় একটা ইয়া ছিল যে জবে না গেলেও কিন্তু সেলারিটা পাঠায় দিচ্ছিল ওনারা। সেলারিটা পাঠায় দিচ্ছিল। যেহেতু ওই যে ওই সময় আম্মু তো দেখা যেত যে কাপড়ের কাজগুলো করতো। ওগুলো রুমের থেকেই করতে পারতো যে বুটিক্সের কাজ বা টেইলার্স থেকে যে কাপড়গুলো দেয়। মানে এই যে কাপড়ে বাটন লাগানো থেকে শুরু করে কোনো ডিজাইন করা, তারপরে কাঁথা সেলাই করা, অ্যাপ্লিকের যে কাজগুলো করে ওগুলো আমার আম্মু খুব ভালো পারত। পরে তো করোনার যখন একটু মানে এক শেষের দিকে আরকি করোনার শেষের টাইমটা, তখন আমরা একদম ঠাকুরগাঁয়ে চলে আসি। তখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে উঠছি কেবল। এই ঠাকুরগাঁ থেকে আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে রংপুরে।
যার সাথে আমি আসলে থাকি এখন, আমার সম্পর্কে কাজিনও হয়। তো দেখা গেছে যে রংপুরে ঘুরতে আসা, যে এই যে একটা লকডাউনের মধ্যে যে বাসায় একটা বন্দি থাকা। তো আমি বলছি যখন ঠাকুরগাঁও আসছি, আমি বলছি একটু তোমার ওখানে যাই ঘুরে আসি। তো এসে আর কি আমার রংপুর শহরে ঘুরে মনে হইলো যে আমি তো একটা এক্সপেরিয়েন্স আছে জবের, যেহেতু আমি এখন ঠাকুরগাঁয়ে থাকতে চাচ্ছি, এখনো তো শিওর হয় না কলেজ কবে খুলবে, কবে কি করবে, এদিকে তো সবকিছু চলতেছে, তাইলে আমি একটা জব করি। তো তখন আমি গিয়ে কোম্পানিতে একটা সিভি জমা দিই, ওদের ওখানে তখন আর কি সেলস এটা এর জন্য। কোথায়? সুপার মার্কেটে, সুপার রংপুর সুপার মার্কেটে আমি একটা ওই আমার কাজিনের হচ্ছে পরিচিত একটা ফ্রেন্ড ছিল, ওকে বলার পরে বললো যে হ্যাঁ আছে এরকম, সেলসে জব করতে পারবে। যেহেতু ফোন রিলেটেড আর কি একটু নলেজ ছিল আমার, যেহেতু ওইখানে একটু এইসব আইটেমগুলোই ছিল। পরে গেলাম, যাই আজকে এই শপে দেয়, কালকে এই শপে দেয়, পরশুদিন আরেকটা শপে দেয়, মানে শুধু ঘুরতেছি। তো দেখা যাচ্ছে এভাবে প্রায় 20-25 দিন, মানে শুধু আমাকে কোনো কনফার্মেশন দিচ্ছিল না। তারপরে ওই জবটা মানে আমি ছেড়ে দিছি। আমি মানে এত সমস্যা হয়ে যেত, সকাল 9টার দিকে যাইতাম, রাত 9টায় আসতাম, পুরো নিজের খরচে। ছেড়ে দেওয়ার পরে আমি হচ্ছে একটু ওই যে আমার কাজিনের সাথে গেছিলাম জেন্টাল পার্কে, রংপুরে যে ব্রাঞ্চ আছে ওইখানে গিয়ে ওরা এরকম বলতেছিল যে ওদের মানে ওদের একটা বিজ্ঞাপন দেয়া ছিল যে একটা সেলসম্যান লাগবে ওদের ফিমেল। পরে আমি ওখানে অ্যাপ্লাই করলাম, ওখানে একটা সিভি দিলাম, দিয়ে আমার না পরের দিনই ওখানে জব হয়ে গেছে। তো পরের দিনই জব হয়ে গেছে, আমি তো গেছি। ওদের ওখানে একটা প্রবলেম ছিল কি, যতক্ষণ ডিউটি করে ওখানকার এমপ্লয়াররা, ওদের সব সময় দাঁড়িয়ে থাকতে হয়। তা আমার তারপরও কোনো প্রবলেম ছিল না, ওখানে ভালো একটা স্যালারি ধরছিল। তো আমি তো খুব খুশি, আমার স্ট্রাগল করতে প্রবলেম নেই। আমি গেছি, জবে জয়েন করছি, করার পরে 3 দিন ডিউটি করছি, 3 দিনের দিন ওরা বলে কি ওদের আর আমাকে প্রয়োজন নেই। এই যে ফাও ফাও 3টা দিন দাঁড়ায় থেকে 12 ঘন্টা ডিউটি করতে লাগতো, এই 12টা ঘন্টা দাঁড়ায় থাকতে লাগতো। আপনি ডিউটিতে জয়েন করার আগে ওদের কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিল না যে না, সেলসের জবগুলোতে আমার মনে হয় না এরকম কোনো কিছু থাকে। আপনি 3 তারপরে দিন কষ্ট করলেন, আপনাকে কোনো না, অনার না, কোনো কিছুই ছিল না, জাস্ট আমার স্ট্রাগলই ছিল। তারপরে আমি পাগল হয়ে গেছিলাম যে আমি কি করব। পরে গিয়ে রংপুরে আমাদের সুপার মার্কেটের 3 তলায় একটা শপ ছিল, এখনো আছে, তানভীর মোবাইল। ওইখানের যে আঙ্কেল ছিল, ভাইয়া, সুমন ভাইয়া, উনি হচ্ছে আমাকে একদিন ডাকে। তো এখানে প্রায় 6-7 মাসের মতো আমি জব করি। এরপরে আমার না পরীক্ষার টাইম দিয়ে দিছে, ওই যে সেকেন্ড ইয়ারে উঠে গেছি, তখন ইন্টার সেকেন্ড ইয়ারে উঠে গেছি। তো তখন দেখা গেছে যে এক্সামের টাইম হয়ে গেছে, চিটাগং যাইতে হবে। তো পরে আমি জবটা ছেড়ে দিয়ে চিটাগং চলে যাই। তখন আম্মু চিটাগংয়ে থাকতো, মানে আমি যাওয়ার মনে হয় 2-3 মাস আগে, মানে আমার এক্সামের এই ডেটগুলো দেওয়ার আগে আম্মু 2-3 মাস আগে চিটাগংয়ে, যেহেতু আমাদের আসছিল কিন্তু জিনিসপাতি সবকিছু ওখানে ছিল। তো ওই টাইমটা একটু পড়াশোনা করে যাতে কিছু একটা করতে পারি। তারপরে তারপরে তো পরীক্ষা দিয়ে তো চলে আসলাম। আসার পরে এখন কি করব, এখন মানে কি করা উচিত, কিভাবে কি করব, তখন আবার জব খোঁজা শুরু করলাম, যেহেতু ওখানে জবটা ছেড়ে দিছি। তো পরে দেখা গেছে যে আসছি রংপুরে, এক্সাম দেয়া শেষ, সবকিছু শেষ, রংপুরে আসলাম। এরপরে চিন্তা করছি এখন কি করব। মানে আমার মনে হইতো কি আমি একটা জব ছাড়তাম, আর আমার মনে হতো এখন আমি কি করব। তখন আমি ফ্রিল্যান্সিং শিখতে চাইলাম, মানে ভাবলাম যে ফ্রিল্যান্সিং শিখবো। তখন মানে খুব শুনি যে ফ্রিল্যান্সিং জিনিসগুলো সবাই করতেছে, তো খোঁজ খবর নেই, অনলাইনে ঘাঁটি। তারপর চিন্তা করি এটা কি আমাকে দিয়ে হবে, আরে এটাই আমাকে দিয়ে হবে। তারপরে চিন্তা করতাম, আবার ওই যে চিন্তা সেই আর হইতো না। এই যে এক্সপিরিয়েন্স গুলো ছিল সেলসের, বাট আমার না ওই পরিবেশটা পছন্দ হচ্ছিল না সুপার মার্কেটের। ওখানে তো অনেক টাইপের মানুষ যায়, সারাক্ষণ গ্যাঞ্জাম, অনেক মানুষ যায় না, মানে ওই রকম আমার ভালো লাগতেছিল না। কারণ আমি আগে যে জায়গায় জব করছিলাম ওই জায়গাটা এতটা মানে ক্রাউড ছিল না ওখানে। আচ্ছা, তারপরে এই যে জব সার্চ করতেছিলেন, তারপরে কোথাও জব পেয়েছেন? হ্যাঁ, তারপরে আমার একটা জব হয়েছিল অনেকদিন পরে, আমি যখন ইয়াতে ভর্তি হই, কিসে, আমি এখন হচ্ছে বেগম রোকেয়াতে পড়াশোনা করতেছি, ডিগ্রিতে ভর্তি হয়েছি, পরে বিএসএস নিয়ে আমি ডিগ্রিতে ভর্তি হয়েছি, এবার থার্ড ইয়ারে। তো আমি ওখানে ভর্তি হওয়ার পরে তারপরে যে আমাদের রংপুরে একটা শোরুম আছে মোটরস, জি। আমি ওখান থেকে ওদের একটা মানে অনলাইনে দেখলাম আর কি নোটিস যে ওরা এরকম একটা জবের জন্য মেয়ে খুঁজতেছিল। তো আমি পরে চিন্তা করলাম যে ঠিক আছে ওখানে গিয়ে সিভিটা দেই। পরে সিভি দিলাম। সিভি দেওয়ার পরে তো তারা দেখলো যে সেলসের এক্সপিরিয়েন্স এখানে আছে, এখানেও খোঁজ খবর নিছে। তারপরে আগের যে জবটা ছিল ওখানে মানে এটা যেহেতু কোম্পানি রিলেটেড একটা জব, সেলসের জবের থেকে মানে একটু যখন ব্র্যান্ডের জায়গাগুলো হয় না তখন ওটা একটু বেটার হয়। তারপরে ওইখানে জবে জয়েন করি।
ভালোই যাচ্ছিল, প্রথম প্রথম ভালো যাচ্ছিল, কিন্তু ওখানের প্রবলেমটা এই একটা বছর মনে হয় আমার ওখানে হয় নাই, 7-8 মাস পরে গিয়ে প্রবলেম হচ্ছিল। প্রবলেমটা কিরকম, যে দেখা যাচ্ছে ওখান থেকে যারা জব করতো, আমার আগে যারা জব করতো তারা সবাই জব ছেড়ে দিছে, তাদের কোনো পার্সোনাল ইস্যুর কারণে হয়তো জব ছেড়ে দিছে। তারপরে যে আমার যে কাজগুলো, এগুলো মানে আমার কাজের সাথে আমার ওদের কাজগুলোও করতে হইতো। তো এই জিনিসটাতে আমার একটু প্রবলেম হইতো, তারপরেও আমি আমার না না ছিল না, মানে করে নিত, আমি বিরক্ত হইতাম কিন্তু করতাম, কিন্তু ওই যে একটা প্রেশার ছিল। আমার কথা হচ্ছে আমি ওখানে 100% দেওয়ার ট্রাই করতাম, ভালো কি খারাপ জানি না, তবে সবসময় মানে একটা তোমাকে দিয়ে হবে না, এই কথাটা আমার খুব গায়ে লাগতো, যে তোমাকে দিয়ে হবে না। আমাকে যদি বলে তুমি করতেছো ভালো হচ্ছে কিন্তু আরেকটু ভালো করতে হবে, ওনার প্রবলেম হচ্ছিল কি এর থেকেও বেটার করতে হবে, এর থেকেও বেটার করতে হবে। তো দেখা যেত যে কোম্পানির যে স্যাররা ছিল, বসরা ছিল, ওরা আবার পছন্দ করতো। তো আমার একটা নিজের মধ্যে নেগেটিভিটি ক্রিয়েট হয়ে গেছিল যে ওরা পছন্দ করতেছে, ইনি কেন আমাকে পছন্দ করতেছেন আমার কাজগুলো। তো পরে আমি ডিসিশন নিলাম যে আমি আর জব করবো না। ঈদের আগে আমার বাসা ঠাকুরগাঁয়, আমি ঈদের আগের দিন ছুটি পাইছি, তাও ইফতারের মনে হয় 2 ঘন্টা আগে। আমি বাসায় গিয়ে ইফতারও করতে পারিনি। তা আমার না খুব মেন্টালি প্রেশার হয়ে যেত এগুলা, যে সারাটা দিন গিয়ে ওখানে অফিস করা, আবার এসে বাসায়, তারপরেও যে একটা যে ওদের যে একটা মানে স্যাটিসফ্যাকশন যে তুমি পারবা বা কিছু, মানে আমাকে যখন বলতো তুই পারবা না, আর আমার খুব প্রেশার হয়ে যাচ্ছিল যে আমাকে অন্যজনের কাজগুলোও করতে হচ্ছে, ওগুলোর জন্য তারা অন্য কাউকে নিচ্ছে না কেন। তারপরে দেখা যেত যে ফোন কল যেহেতু সেলসের সাথে ইনক্লুড, এটা তো কোনো কথা নেই, আমি টানা দেখা যাচ্ছে ফোন করতেছি, করতে আছি 100-150 মানুষকে আমি ফোন করতেছি। এমনও হয়েছে যে আমি বাসায় যে ঘুমাইছি, আমি ঘুমের মধ্যে ফোনে কথা বলি। তো এই যে কাজটা আপনি বেছে নিলেন বা এটাতে আসলেন, এখানে পরিবারের সাপোর্ট ছিল কিনা? আমি যখনই কোনো কিছু করতাম, আম্মু শুধু জিজ্ঞেস করতো যে পরিবেশ কেমন, মানুষগুলো কেমন, তোমাকে কি চোখে দেখতেছে, কোনো খারাপ নজরে দেখতেছে কিনা। তবে আমি জবের ক্ষেত্রে এই জিনিসগুলো কখনো ফেস করি নাই, অসম্মানজনিত কোনো কিছু করে নাই। আগের যে জবটা ছিল একদম শুরুরটাতে, আমি যার মাধ্যমে ঢুকছিলাম ওনার কথাবার্তা একটু অন্যরকম ছিল, আমি ওটা একটু স্কিপ করতে যাচ্ছি। তারপরে তো ওই যে আমি আবার এগুলোর পাশাপাশি দেখা যেত যে টুকটাক ফটো তুলতাম আর কি, যে থাকে না মেয়ে মানুষের একটু শখ শাড়ি টাড়ি পরে ছবি টবি তোলা, আমি অ্যাজ এ মডেল হিসাবে ছবিগুলো তুলতাম। ওটা কি অ্যান্ড্রয়েড থেকে? না, অ্যান্ড্রয়েড থেকে না, দেখা যেত যে আমার পরিচিত ছিল একজন ফটোগ্রাফার ভাইয়া, এখনো আর কি, যার এখন আমি যেই কোম্পানিতে আছি, যেখানে জব করতেছি, ওই ওখানেরই সিনিয়র। তো উনি আমার টুকটাক ছবি তুলতো, তো ছবি তুলতো। আমি কখনো মানে চিন্তাই করতে পারি নাই যে একটা মেয়ে মানুষ ফটোগ্রাফার হইতে পারবে, মানে এটা আমার কখনো মাথায় আসে নাই। তো ওরা দেখা যায় যে আমার সাথে খুব ক্লোজ, খুব ভালো, একদম ফ্রেন্ডের মতো খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। ওই যে হয় না যে একটা মানুষের সাথে মিশতে মিশতে ভালো একটা বন্ডিং, রংপুরে এসে পরিচয়, খুব ভালো একটা সম্পর্ক হয়ে যাওয়া, ভাই বোনের মতো বা ফ্রেন্ডের মতো যেভাবে বলেন। তো পরে এই যে ছবি তুলতো, তো আমি একদিন মানে এই যে আমার যে সুজুকিতে যে প্রবলেমগুলো, মেন্টালি যে প্রেশারটা হচ্ছিল, এটা গিয়ে বললাম যে আমি তো ভাইয়া জবটা কন্টিনিউ করতে পারবো না, আমার না পাগল পাগল লাগে, কি করব। তো উনি আমাকে মজা করে বলে তুমি ফটোগ্রাফি করো। আমি বলছি, আমি মানুষ ফটোগ্রাফি করে নাকি? বলে যে আরে কি বলে। তখন আমাকে কয়েকটা ফটোগ্রাফার দেখাইলো। পরে চিন্তা করলাম যে এগুলা করে কি হবে। ওই যে এখন কিন্তু আমাদের দেখা যায় কি, আমাদের এখনো গ্রাম সাইডে গেলে মানুষ মনে করে বিয়ে বাড়িতে ছবি তোলা, ওয়েডিং সেটের মানে ফটোগ্রাফারদেরকে মনে করে কি ওই যে একটা ক্যামেরা নিয়ে যায় মানুষের খাওয়ার ভিডিও করা। আচ্ছা, তখন প্রথম কি মনে হয়েছিল? হ্যাঁ, প্রথমে আমার মনে হয়েছে যে এটা কিভাবে সম্ভব, বা এখানে ওই যে আমার ভিতরে একটা তখন মনে হচ্ছিল যে কিছু তো করতে হবে। আমি কিন্তু প্রথমত একটা কথা বলি, এতগুলো কথার মধ্যে একটা কথা বলি নাই, সেটা হচ্ছে আমি পুরোটাই সেলফ ডিপেন্ডেন্ট, এটা রংপুরে আসার পর থেকে। এত কম বয়সে সেলফ ডিপেন্ডেন্ট, এটা কিন্তু সত্যি দৃষ্টান্ত। আমার মানে ভাল লাগে, আমার ওই যে একটা ভয় আছে ভিতরে যে আমার বাবা মার যখন বয়স হয়ে যাবে তখন তাদেরকে কে দেখবে। অনেকেই আমাকে বলে যে তুমি বিয়ে করে ফেলো, তোমার হাজবেন্ড দেখবে, এরকম কত ছেলে আছে। ভাই, ওদের বাবা মারও তো এরকম ধারণা থাকতে পারে যে আমার ছেলেটাকে আমি কষ্ট করে মানুষ করছি, এত বড় করছি, কারণ এক একটা ফ্যামিলি তো এক এক রকম হয়। তারা কি চাবে যে তার ছেলে তার বউয়ের বাবা মাকে দেখুক? তাদের খারাপ লাগতে পারে, বা সব ফ্যামিলি তো একই রকম না। এখন আমার কোথায় বিয়ে হবে সেটা তো আমি জানি না, এটা তো আল্লাহর তরফ থেকে লিখে আসে। তো আমার তখন মনে হয় যে, বা আমার বাপ মার খারাপ লাগতে পারে, আমার বাবা আমাকে বলে আমাকে এতিম ছেলের সাথে বিয়ে দিবে, যে বাসার মধ্যে যাতে থাকতে পারে, কোথাও যেতে যাইতে না পারে। তা আব্বু এটা বলে আর কি। তো দেখা যায় যে এই ধরনের একটা চিন্তা, যে যখন তাদের এইজ হয়ে যাবে তখন আসলে কি করবে, এই একটা ভয়। ভাইয়া যখন ক্যামেরার অফার করলেন,
তখন কি সেদিনই প্রথম ছবি তুলেছিলেন নাকি ক্যামেরা নাড়ানাড়ি? না, কিছুই করি নাই। তখন তো ওরা আমাকে ছবি-টবি তুললে তো এমনি তো ক্যামেরা তো হাতে নেওয়া হইতো। তো আমি জিনিসটা চিন্তা করলাম, গিয়ে আমি আমার কাজিনের সাথে শেয়ার করলাম যে, এরকম বলল, "এটা করলে কেমন হয় বলো তো?" বলে যে, "করতে পারো। এটা তো ভালো হবে। আমাদের এদিকে কিন্তু কেউ নাই।" তারপরে আমি এই জিনিসটা সম্পর্কে আরো জিজ্ঞেস করা শুরু করলাম আমার লিংকন ভাইকে আরেকটু ডিটেইলে জিজ্ঞেস করলাম যে, "এটা আসলে কি?" তখন সে আমাকে বলল। তো দেখা যাচ্ছে যে তখন আর কি টুকটাক বেসিক নলেজ গুলো দিল যে এরকম করে কাজ করতে হয়, এভাবে ওয়েডিং এ যাই, এখানে ফ্রিডম আছে, তোমার ওটা ইচ্ছা কি হয়েছে। ক্যামেরা ছাড়া শিখছিলেন? মানে এটা হচ্ছে জাস্ট জানাটা যে জানাটা এই যে আমি তো এই বেসিকটা। প্রফেশনটা সম্পর্কে তো আমার কোনো ওভাবে আইডিয়া ছিল না। যে আমি যখন ওই যে ক্লাস 9 এ পড়তাম না, যখন বললাম এই যে টিউশন করাইতাম, তখন আমি আমার জমানো টাকা দিয়ে একটা ডিজিটাল ক্যামেরা কিনছিলাম। যখন আমি মানে যে ক্যামেরা কিনছি, ছবি-টবি তুলতাম, তখন গিয়ে এই জিনিসগুলো আস্তে, আস্তে জানতাম। ওই ক্যামেরাটা কত টাকা দাম ছিল? ওইটা আমি কিভাবে সেকেন্ড হ্যান্ড কিনেছিলেন? নিছিলাম কারো কাছ থেকে। ৪,০০০ কি ৪৮০০ এরকম একটা টাকার অ্যামাউন্ট ছিল। আমি আমার টিউশনের টাকা থেকে জমায়, জমায় ওইটা আমি কিনছিলাম। মানে আমার না একটা খেলনা কিনার অভ্যাস আছে। আমি এখনো এই যে গতকালও আমি খেলনা কিনছি। আমার খেলনা কিনার ওই যে বললাম ছোটবেলার একটা যে থাকে যে আমি ছোটবেলায় যে খেলনাগুলো কিনতে পারতাম না আমি ওগুলো এখন কিনি। তো আমি এটা নিছি। নেয়ার পরে আমি বাসার বাচ্চাদের ছবি তুলতাম। মানে আমার কাজিনদের ছবি তুলতাম। ওদের ওদেরকে ছাদে নিয়ে যেয়ে ছবি তুলতাম। প্রথম ছবি কি আব্বু-আম্মুর তুলেছিলেন? না, ১ম ছবি আমি তো তখন মানে ওইটা থাকে না যে একটা ওটা তো মানে জাস্ট একটা ভালো লাগতেছে যে এটা দিয়ে ছবি উঠাতে পারতেছি। আর নাইলে তো ওই যে আঙ্কেলের ফোন দিয়ে ছবি তুলতাম। মানে তখন তো ছোট, বাসা থেকে তো ফোন দেয় না। মানে পরে ক্যামেরাটা কিনলেন। এটা কি জাস্ট এমনিই ছবি তুলছিলেন বাবা-মায়ের এমনি চেষ্টা? নরমালি, কিন্তু সমস্যা হচ্ছে কি ওইটা না বেশিদিন ছিল না। ওটা হঠাৎ করে একদিন নষ্ট হয়ে গেছে। তখন না আমার একটু খারাপ খারাপ লাগছে যে শখ করে একটু ছবি-টবি তুলতাম। খালামণিদের সাথে একটু বের হইলে একটু ছবি তুলতাম, নষ্ট হয়ে গেল। খারাপ লাগারই কথা। হুম। টিউশনির টাকা বাঁচিয়ে আপনি প্রথম ক্যামেরা কিনলেন আর হ্যাঁ। সেটা নষ্ট হয়ে গেল। হ্যাঁ, কি ক্যামেরা এটাই। কিনেছিলেন? ওইটা ছিল ডিজিটাল ক্যামেরা একটা। আচ্ছা। তারপরে তাহলে ফিরে আসি আপনার যখন ভাইয়া আবার নতুন করে সেটা আপনাকে প্রস্তাব রাখলেন, তখন আপনি বিষয়টা আবার ভাবা শুরু করলেন। হ্যাঁ, তখন ভাবা শুরু করলাম। পরে দেখলাম যে আসলে তো এটা তো আমি এরকম ফিমেল তো নাই। আর আমার মধ্যে একটা কনফিডেন্স ছিল যে আমি পারবো। যদি আমাকে বলছিল যে, "পারবা, যদি ট্রাই করো, একটু কোর্স করো, কিছু করো, পারবা।" তো পরে জবটা ছাড়লাম। তখন মনে হচ্ছিল এখন কি করব? মানে ওই যে একটা জব ছাড়ার পরে আমি চিন্তা করতাম যে এখন কি করব? এখন আমার কি করা উচিত? যে কি করা যায়? ওইটা তো মাথায় ছিল। কিন্তু এটাও মাথায় ছিল যে আমি যে ওইটা করব ওই গ্যাজেটটা তো আমার কিনতে হবে। এর মধ্যে আমি ফ্রিল্যান্সিং করার আবার সিদ্ধান্ত নিয়ে একটা ল্যাপটপও কিনছিলাম জব করাকালীন। ল্যাপটপ কিনে ফেলছিলাম, তো ওইখানে একটু টুকটাক মানে অনলাইন দেখতাম। দেখলাম যে না, এগুলো হচ্ছে না, কোনো কিছু পারতেছি না। তারপরে আমি রেজিনের বিজনেস করছিলাম কিছুদিন। রেজিনের যে মানে রেজিন হচ্ছে একটা লিকুইড টাইপের প্রোডাক্ট যেটা দিয়ে অনেক টাইপের জিনিস বানানো যায়, যে চিরুনি। তো এটার পাশাপাশি আমি আবার ক্রাফটিংও করতাম। তো এগুলো আবার অনলাইনে সেল করতাম। তো ওইগুলো থেকে আমার ভালোই আর্ন হইতো। দেখা যেত যে ভালোই অর্ডার আসতো রেজিনের অর্ডার। কিন্তু রেজিনের কাজটা হয়েছিল কি ওইটা না, মানে ওইটা একটু এসিড টাইপের তো, হুম। তো ওটা হাতে খুব প্রবলেম হইতো। দেখা যেত যে হ্যান্ড গ্লোভস ইউজ করলে অনেক সময় মনে হতো একটু হাতে চামড়া উঠতেছে বা প্রবলেম হচ্ছে। তারপরে গিয়ে ওইটা চিন্তা করলাম যে ফটোগ্রাফিটা। পরে তো আমার জব নাই, কোনো কিছু নাই। আমার তখন পাগল, পাগল লাগতো যে আমি এখন কি করব? কি করব? আমার খারাপ লাগতো। আমার মনে হতো আমি সুইসাইড করি। আমি আ নিজেকে শেষ করে ফেলি। আমি বাসায় চলে যাই। বাসায় গেলে কি করব? বাসায় তো বাসায় তো জানে আমি জব করতেছি। তখন আমি মিথ্যা কথাও বলতাম বাসায়। যে আমাকে ফোন দিছে কোথায়? তো অফিসে যাবো একটু পরে। এই যে আসলাম অফিস থেকে। কিন্তু আমার কোনো জব ছিল না। কি কঠিন একটা সময়। আমি বলিই নাই যে আমার জব ছিল না। এই জবলেস থাকাটা তখন খাওয়া পড়ার ওই টাইমটা ওই যে কাজিন, ভাই ওই যে বললাম না যে বাবা-মা ছাড়া ফ্যামিলিতে কাজিন থেকে শুরু করে চাচা, ফুপু, মামা এরা আমাকে অনেক দেখছে। না একটা সাপোর্ট সবসময় মাথার পিছন থেকে ছিলই। এই স্ট্রাগলটা করতেই তো দেখা যেত যে ও অনেক সময় থাকতো না। মানে আমার যে কাজিন, আমার ফ্রেন্ড, ও দেখা যেত অনেক সময় থাকতো না, আমার একা থাকতে হইতো। ওই টাইমগুলো অ্যাকচুয়ালি আমার অনেক খারাপ গেছে। ওই কঠিন সময়ে আপনার মাথায় যে এই সুইসাইডের চিন্তা পর্যন্ত এসেছিল, মানে ওই জায়গাটায় নিজেকে কিভাবে আপনি আটকে রেখেছিলেন?
কিভাবে আটকাইছি যে দেখা গেছে যে চিন্তা করছি যে আমি আল্লাহর কাছে যখন যেটা চাইছি আমি পাইছি, মানে একটু স্ট্রাগল করা লাগছে, দেখা গেছে যে আমার একটু ধৈর্য ধরতে হয়েছে। প্রত্যেকটা কাজের মধ্যেই কষ্ট আছে। আমি যে এতগুলা প্রফেশন চেঞ্জ করছি, মানে বেশ কয়েকটা জায়গায় তো জব করছি, সবগুলোতেই কষ্ট আছে। অনেকে মনে করে কি, মানে দূর থেকে দেখলে মনে করে কি আরে এর লাইফ কত সুন্দর, কি এই কি ছবি তুলে। এমনও আছে যে অনেকে নক করে বলে যে ছবি তুলে দিবেন, কিন্তু যখন মানে কথাবার্তায় মিলে না বা প্যাকেজে মিলে না তখন গিয়ে কমেন্ট করে আরে এগুলো কি ফটোগ্রাফার, এরকমও শুনতে হয়। তো পরে গিয়ে এই যে লিঙ্কন ভাই কিন্তু তারপরেই আমাকে এই জিনিসগুলো আরো ভালো করে বুঝাইছে যে দেখো তুমি পারবা, ট্রাই করলে পারবা। তারপরে আস্তে আস্তে দেখা গেল যে সিরিয়াস হইলাম ওই জিনিসটা নিয়ে, ফটোগ্রাফির ব্যাপারটা নিয়ে। প্রথম ক্যামেরা আবার কবে কিনলেন? এটা অনেক পরে, এটার স্ট্রাগলটা আবার আরো 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 একটু বড়। এই যে কঠিন সময় পার করছিলেন, জি। এমনকি মাথায় আত্মহত্যার মতো চিন্তাও এসছিল, তো ওই সময়ে কি কখনো মনে হয়েছিল যে সবকিছুকে বিদায়, মানে কোনো কিছু নিজেকে আঘাত মনে হয়েছিল দেওয়ার মতো বলতে কি এরকম? যে অনেকবার মনে হয়েছে যে কি করছি জীবনে, থাক ভাই, এগুলো করে কি হবে, আমি তো মানে মরে গেলেই তো সব শেষ, দুনিয়া তো 2 দিনের, থাক মরে যাই, এরকম মনে হইতো। তারপর মনে হইতো যে মরে যাওয়া তো আল্লাহর তো নিষেধ আছে, মরে যাওয়া মানে উপর থেকে তো নিষেধ আছে, যদি এরকম হইতো তাহলে তো সবাই প্রতিদিন মরতো, প্রতিদিন মরতো। আবার নিজেকে বুঝাইতাম, আবার মানে খুব কাঁদতাম, এর মধ্যে নামাজ কালাম পড়তাম, আবার পড়তাম না। আবার দেখা যেত যে মানে নিজের সাথে রাগ হচ্ছি, আল্লাহর সাথেও রাগ হচ্ছি, হ্যাঁ তুমি কেন আমার জীবনটা এরকম বানাইলা। আবার দেখা যেত একটু পরে থেমে যেতাম, আবার কোনো ফ্রেন্ড এসে বুঝাইতো যে কি আছে, কর কিছু তো কিছু একটা হবে। কারণ দেখা যেত কেউ না কেউ তো খারাপ টাইমে থাকেই, একেবারেই যে সবাই মুখ ফিরায় না এরকম না কেউ কিন্তু ওই খারাপ টাইমগুলোতে থাকেই। হ্যাঁ, আমি কখনো ওভাবে ট্রাই করি না, তবে আমি মনে করি যে এটা কোনো সমাধান না, সুইসাইডটা কোনো সমাধান না। তখন কি আপনার কাজিন সাপোর্ট দিয়েছিলেন? হ্যাঁ, ও আমাকে এখনো সাপোর্ট করে, এখনো সাপোর্ট করে। মানে আমার যে মেইন স্ট্রাগলটাতে যদি আমি আমার এই বেস্ট ফ্রেন্ড তো আমার, মানে ওর সাপোর্ট যদি না পাইতাম তাইলে আমি এত দূর আগাইতে পারতাম না। যখনই ভেঙে যাইতাম তখনই মনে হইতো যে আমার মরে যাওয়া উচিত, যখনই ভেঙে যেতাম তখনই মনে হইতো। এটা কি অনেকবার মনে হয়েছে? যখনই মানে খুব কষ্ট হইতো যে দেখা গেছে যে জব নাই, এখন একটা মানুষ, আমি সবসময় আর্ন করে বড় হইছি, জব করে বড় হইছি, কোনো সময় কাজ হচ্ছে না, এটা হইতেই পারে কোনো কোনো কারণে এখন আমার জবটা নাই, তখন আমার মাথায় কাজ করতো না যে আমি এখন কি করব। তো এই জন্য আমি কখনো বাসায় জানাই না, মানে আমার মনে হয় না এই যে আমি বাসায় বলি যে আমি এই প্রবলেমটাতে আসি, আমার একটু হেল্প লাগবে, আমি কখনো বলি না। একদম ছোটবেলা থেকেই মানে এটা একটা ইউজ টু হয়ে গেছি আমি, কোনোদিন আবদার করি না কোনো কিছুর। এখন এই যে আমরা শুনতেছিলাম আপনি যখন ফটোগ্রাফির মাথা জিনিসটা আবার মাথায় আসলো, তখন নতুন করে কিভাবে ভাবা শুরু করলেন? বা ভাইয়ার ক্যামেরা দিয়ে কি প্রথম ছবি তুলেছিলেন? বা আপনি হ্যাঁ, ক্যামেরাটা এরকমই। কোথায় পেলেন? হ্যাঁ, তো দেখা গেছে যে পরে একটু নলেজ নেয়ার জন্য দেখা করলাম লিঙ্গ ভাইয়াদের সাথে যে ঠিক আছে বসি। তারপরে বলল যে এগুলো তো বেসিক জিনিস। তো আমাদের একটা সিনিয়র ভাইয়া ছিল, ইশতিয়াক ভাইয়া। তো বলল যে তুমি ইশতিয়াক ভাইয়ার কাছে কিছুদিন বেসিক জিনিসগুলো শেখো। তো ইশতিয়াক ভাইয়া তখন অনেক ব্যস্ত ছিল। তো উনি একদম যেগুলো বেসিক, যে কিভাবে ফটোগ্রাফির লাইটটা সেট করতে হয়, মানে কিভাবে, মানে আমি ফ্রেমে যে একটা মানুষের ছবি তুলবো এটার যে মেইন ওয়েটা, লাইট কমানো বা সবকিছু সেট করা, এই জিনিসগুলো উনি তখন আমাদেরকে শিখাইলো। আমি ছিলাম, আর 2 জন ছিল, মানে ওরা হয়তো আগে থেকেই ফটোগ্রাফির একটা ইচ্ছা ছিল ওদের, ওরাও শিখতো আমিও শিখতাম। তো একদম বেসিক জিনিসগুলো শিখাইতো। তারপরে এই যে লিঙ্কন ভাই আমাকে উনার যে ওয়েডিং শুটগুলো থাকতো, ওয়েডিং এর প্রোগ্রামগুলো আমাকে নিয়ে যেত শুধু অ্যাসিস্ট করার জন্য, মানে দেখার জন্য যে থাকো। প্রথম যেদিন গেছিলাম ওয়েডিং এর শুটে আমি ভাবছিলাম যে আমি পারবো না। তারপরে তো এই যে টুকটাক করে লিঙ্কন ভাই ওনার ক্যামেরাটা দিত, তোলো, আউটডোর শুটে নিয়ে যেত। একটা মডেল পরিচিত কেউ, কোনো আপু, ওনার ছবি তুলো, তুলো, বকা দিত না পারলে যে এইটা এরকম করছো কেন, শিখাইতো, অনেক হেল্প করছে, মানে প্রথমের দিক হেল্প করছে। তারপরে তো এভাবেই প্রায় 6 মাসের মতো, 5-6 মাসের মতো এভাবেই। তারপরে এর মধ্যে একদিন হুট করে এই যে আমি ছবি, একটা বিয়ে বাড়িতে আমি প্রথম ক্যামেরা হাতে নিয়েছিলাম, আমাকে প্রথম শুট করতে দেওয়া হয়েছিল হচ্ছে রাধা বল্লভে, লিঙ্কন ভাইয়ের একটা ফ্রেন্ডের বিয়ে ছিল। তো ওখানে প্রথম শুট করতে দেওয়া হয়েছিল। তো আমার আমার এখনো মনে আছে যে আমি ওইটার ফ্রেমগুলো এতই বাঁকা করছিলাম যে আমি ভাবছিলাম আমি জীবনেও ফটোগ্রাফি করতে পারবো না।
তারপরে দেখা গেল যে আমি ওইটা করলাম, করার পরে আবার আরেকটা প্রোগ্রামে গেলাম। এই যে আমি আবার তখন এইগুলো সোশ্যাল মিডিয়াতে দিতাম, আমার ওই ইনস্টাগ্রামে ফেসবুকে এগুলোতে আমার ওই ভিডিওগুলো, মানে বিহাইন্ড দ্য সিনের যে ভিডিওগুলো, এই যে আমি ক্যামেরা নিয়ে ছবি টবি তুলতেছি, এগুলো থেকে আমার রংপুর গার্লস স্কুল থেকে একটা র্যাক ডের প্রোগ্রামের অফার আসলো। তো এটা কবে? এটা হচ্ছে 2023 সালে, হ্যাঁ এরকমই টাইমটা হবে। ওইটা হচ্ছে এসএসসি 24 ব্যাচের স্টুডেন্টরা ছিল। তো ওই যে যখন একটু পরিচিতি পাইলো যে একটা ফিমেল ফটোগ্রাফার আছে রংপুরে, তো দেখা যায় কি এখানে একটা ব্যাপার আছে যে অনেকেই আছে ছেলে মানুষের কাছে ছবি তুলতে কমফোর্ট ফিল করে না। অনেকেই আছে, অনেকেই আছে একটু কনজারভেটিভ, মানে অনেক ইচ্ছা যে আমি ছবি তুলতে চাই, আমি একটু আমার মন মতো একটু মন খুলে সবাই যেভাবে ছবি তুলে ওইভাবে তুলতে চাই, কিন্তু একটা ছেলে মানুষ মানে একটা আননোন মানুষের সামনে সেই কমফোর্টনেসটা আনতে পারতেছে না, বা ফ্যামিলি থেকে নিষেধ আছে। তো ওই টাইপের তখন মানুষগুলো আমাকে নক করা শুরু করলো, এই যে না, ইন্সপিরেশন। প্রথম যে আপনার ওয়ার্ক ছিল এই হুম হুম। গভর্নমেন্ট গার্লসই ছিল কি? না, এটার আরেকটা হচ্ছে লিঙ্কন ভাইয়েরই একটা বিয়ের প্রোগ্রামে আমি গ্রুপ ফটোগ্রাফার হিসেবে ছবি তুলছিলাম। এগুলো আমি একদম প্র্যাকটিসের মতো, মানে ওই শুরুগুলা হয়তো কি আমি টাকার জন্য কোনো কিছু করিনি কখনো। এখনো যে থাকে না যে একটা আর্নের জন্য কোনো কিছু করতেছি, এটা না, আমার না ওই জিনিসটার প্রতি একটা মানে ফ্যাসিনেশন চলে আসছে। যে থাকে না, আমি মানে আমি চিন্তা করি যে এটা নিয়ে আমি আরো কি করা যায়, মানে এই প্রফেশনটা এমন একটা প্রফেশন, এখানে শেখার কোনো শেষ নাই। আপনি যত যাবেন তত মনে হবে আরো কিছু আছে, আরো কিছু আছে, আমি ওইটা কেন করতে পারতেছি না, ওই বেটারটা কেন আমাকে দিয়ে হচ্ছে না। তো একটা জিদ ঢুকে গেছিল। তো তখন মানে হয় না যে একদম একটা ব্যাপার আছে যে আমরা যখন নতুন কিছু করি, সেই কাজগুলো যদি আমরা ফ্রিতে করি, তাহলে ওই যে ওই যারা ফ্রিতে কাজ করে ওদের কাছে কিন্তু আমাদের দামটা ওই রকমই থেকে যায়। যে ও আমাকে, আমি ওকে দিয়ে ফ্রিতে শুট করাইছি, ও ও তো ওইরকম ফটোগ্রাফার। তো আমাদের যে একটা জিনিস ছিল যে তুমি প্র্যাকটিস করবা, তুমি ছবি তুলবা, কিন্তু তুমি টাকা ছাড়া, মানে এই প্রফেশনটাকে ধরে রাখার জন্য, যে প্রফেশনের যে একটা ওয়েট, এটা ধরে রাখার জন্য কখনো ফ্রি শুট করবা না। এটা হচ্ছে একটা প্রফেশনালের, মানে এই ফটোগ্রাফি প্রফেশনটাকে ধরে রাখার জন্য। আর এই আমি মনে করি প্রত্যেকটা প্রফেশনেই যে মানে কম্পিটিটর কিন্তু থাকে, এটাতেও আছে। মানুষজন অনেক কথা বলতো তখন, আমি আমার আউটডোর শুট ছিল তখন 1,000 টাকায়। আমি একটা সিঙ্গেল আউটডোর শুট করতাম 1,000 টাকায়। এটা নিয়ে আমার অনেক কথা শুনতে হয়েছে। আমি যে নতুন এটা তো তোমাদেরকে বুঝতে হবে, যে মানুষ যে আমাকে জাজ করতো, আরে ও তো 1,000 টাকা দিয়ে আউটডোর শুট করে। তো এমনও হয়েছে অনেক ফটোগ্রাফারও অনেক কথা বলছে যে আরে ফিমেল ফটোগ্রাফার আসছে ছবি তুলতে পারে না, ফ্রেম বাঁকা। কিন্তু আমার না, আমাকে জাজ করুক, আমি সেটা বলতেছি না জাজ করুক, কিন্তু জাজ করার একটা সময় আছে, আমি তো নতুন। তো দেখা যায় যে পরে আস্তে আস্তে এই যে ওদের সাথে কাজ করতেছি, একটা মানে ওই জায়গাটার মধ্যে মনটা স্থির হয়ে গেল। আমি মানে আমার মাইন্ড সেট আপ যে আমি এইটাই করব। আমরা যখন কর্পোরেট জব করি তখন আমরা অসুস্থ হইলে কি হয়, তবুও যাইতে হয়, তবুও যাইতে হয় যে আজকে আমাকে অফিস করতেই হবে। তবে এখানে একটা ফ্রিডম আছে যে আমার ইচ্ছা করতেছে না, আমি আজকে কাজ নিব না। আমি সব থেকে বেশি প্রেশার পাইছিলাম যখন আমি জব করতাম, তখন আমি কোনো ছুটি পাইতাম না। আমার বাসায় যেতে ইচ্ছা করতো, আমি যেতে পারতাম না। আর আমি কিন্তু একটা ভ্রমণ প্রিয় মানুষ। তো এই যে ঘোরাঘুরি পছন্দ করতাম, তো জবে মানে থাকাকালীন দেখা যেত যে আমি ঘুরতে যেতে পারতেছি না, বাসায় যেতে পারতেছি না। এই সেক্টরটা প্রথমত আমার মানে একদম মাইন্ড ক্যাচ করছে যে আমার ভালো লাগছে, জিনিসটা ভালো একটা মানে আর্টের একটা ব্যাপার আছে। প্রথম আউটডোর শুটটা কেমন ছিল? প্রথম আউটডোর শুট আমার ছিল একটু ভয়ের, যে মানে সিনিয়র পাশ থেকে বলতেছে এভাবে তোলো, আমি হাত কাঁপতেছে যে আমি কিভাবে, মানে আমি কি ভুল করতেছি, এটা কিভাবে বলে লাইট। আমার এখনো মনে আছে যে আমি একটা দাওয়াতে গেছিলাম, আমাকে একটা সিনিয়র ফটোগ্রাফার ভাইয়া জিজ্ঞাসা করছে, একটা ছবি দেখায় জিজ্ঞেস করছে যে এই ছবিটার উপরে ব্ল্যাক কালার কেন হয়েছে। মানে ওই যে কি বলে ওটা হচ্ছে শাটার স্পিড বাড়ানোর কারণে ওটার ব্ল্যাক কালার পড়ছে। তো তখন আমি শাটার স্পিড আইএসও এগুলো জানতামই না, মানে শুধু বেসিক শিখছি কিন্তু মনে রাখা, ওই যে প্র্যাকটিস কম। তা আমি বলছি এখানে ছায়া পড়ছে তাই। আমার এখনো মনে আছে ওইটা। তো পরে হচ্ছে আমি শুনলাম যেটা শাটার স্পিড, তখন আমার আরো মানে এই যে যখন ভুলগুলো করতাম, মানে যখন ভুলগুলো ধরতো, তখন আমি আরো ইন্সপায়ার হইতাম। আচ্ছা, তো এই যে ছবি তুলতে গেলেন, জি। একটা মেয়ে ক্যামেরা নিয়ে ছবি তুলছে, পোস্ট দিতে বলছে, তো এটা নিয়ে আশেপাশের মানুষজন কি বলেছিলেন? না, আমি এখনো এই জিনিসটা ফেস করি যে অনেকে হুট করে দেখলে তাকে থাকে, হ্যাঁ মেয়ে মানুষ ক্যামেরাম্যান, মেয়ে মানুষ।
হ্যাঁ, দেখ মেয়ে মানুষ ছবি তুলতেছে। তারপরে এসে আমার সাথে পরিচয় হয়। আমি বাসা কোথায়? কি করি? এইটা কি মানে প্রফেশন হিসেবে করতেছি নাকি প্যাশন হিসেবে? মানে সবার এই জিনিসটার প্রতি একটা আগ্রহ কাজ করে। তো আমার বাসা থেকে ১ম খুব প্রবলেম হইতো। আম্মুর পছন্দ ছিল না। যে তুমি এগুলা কি বিয়েবাড়িতে ভিডিও করে বেড়াও, এটা কি ভালো কাজ নাকি? দেখা যাচ্ছে যে বাইরের মানুষ পছন্দ করেন না, আবার নিজের মাও বিষয়টাকে না, ভালোভাবে আসলে দেখছেন আম্মু না। তো দেখা যায় যে ওভাবেই ইউজড টু হইছে দেখে জিনিসগুলো যে কিভাবে আমরাও তো ছোটবেলায় ওইটাই দেখছি। এখন আমি দেখা যায় যে ছবি-টবি তুলতেছি, আম্মু তো আর ওভাবে জিনিসগুলো বুঝে না। না আমি যখন ছবি তুলতাম আম্মু বলতো, "এগুলো কিসের ছবি তোলা সুন্দর?" আমি বলতাম, "এগুলো তো ক্যামেরা দিয়ে তোলা," এরকম। তখন আরকি এভাবে বুঝাইতাম যে আমি যে ছবি তুলতাম দেখতা না? ঐরকম আমি এখন আরেকজনের ছবি তুলি আর সেটার বিনিময়ে তারা আমাকে পেমেন্ট করে। এই যে ফটোগ্রাফি করে বেড়াচ্ছেন, তো হুম। এটা করতে গিয়ে মানুষ কি এসে বলে নাই যে সরি আপু, থ্যাংক ইউ, আমি ছবি তুলবো না আপনার কাছে, বা বলে নাই আমি তো যে কখনো এই ধরনের আমি মানে কোনোদিনও কাউকে বলি নাই যে আপনার একটা ছবি তুলি। এরকম না। আমি একদম বিষয়টাকে শুরু থেকে না, প্রফেশনালিই নিছি। আচ্ছা ধরেন আপনাকে একটু অ্যাটাকিং ভাবে বললো হুম, যে হচ্ছে অনেক তো ফটোগ্রাফার, ছেলে ফটোগ্রাফার আছে, তারা হুম। প্রফেশনাল, সো তারা এসে আমাদের এগুলো আমাকে সরাসরি অ্যাটাক দেয় নাই। তবে আমার কমেন্ট সেকশনে যদি আমি চেক করতে যাই এরকম অনেক কমেন্ট আছে। মানে এগুলো হচ্ছে ক্ষোভ থেকে। আর যারা বলে আমি ওই জিনিসগুলো থেকে শিখি। সত্যি কথা যেটা যাদের সাথে এরকম অনেকে আছে যে ওই কমিউনিকেশন হয়নি যে randomly লিখছে, "এ কি ছবি তুলছে? এগুলো কিছু হইল নাকি? মেয়ে মানুষ হয় দেখে সব জায়গায় পার পেয়ে যায়।" কেন? আমি কখনো মানে এটা মনে করি না যে আমি একটা মেয়ে মানুষ হয়ে এই জিনিসটা করব। আমি randomly প্রত্যেকটা মানে সবকিছু সিচুয়েশন দেখে আমার মনে হয় যে একটা মানুষ হিসাবে আমি এই কাজটা করি। ভাইয়ার ক্যামেরা দিয়ে কতদিন চালাচ্ছিলেন এই আউটডোর? অনেকদিন প্রায় ৬-৭ মাসের মতো। অনেকদিন চালাইছি। আচ্ছা, অনেকদিন। আমাকে কখনো না করে নাই। ভাইয়া আমি কোনো রাগ করেননি? কোনোদিনও না। আমি যখনই চাইছি তখনই পাইছি। আচ্ছা, আপনার ফটোশুট গুলো প্রথম যখন ডেলিভার করলেন ক্লায়েন্টদের প্রথম, আসলে এখানে একটা ব্যাপার আছে। আমার এডিটিং স্কিল নিয়ে অনেকে অনেক কথা বলে। আরে এগুলা কি এডিট করছে? একটা মজার ব্যাপার হচ্ছে আমি ফটোগ্রাফি নিয়েও এখন পর্যন্ত কোনো কোর্স করি নাই। আমি এডিটিং নিয়েও কোনো কোর্স করি নাই। আমাকে কেউ এডিটিং শিখায়নি। একদম ২-১ টা যেটা মনে করেন যে আমি পারতেছি না। যে তখন আমি লিংকন ভাইকে ফোন দিছি যে, "এটা কিভাবে এরকম হয়?" তখনও আমাকে ভিডিও কলে দেখাচ্ছে যে, "এটা এখান থেকে এরকম করো যেহেতু কম্পিউটারে পিসিতে এডিট করতে হয়।" আর সবথেকে বড় কথা আমি আমার জীবনে সবথেকে বেশি স্ট্রাগল করি আমার ল্যাপটপ নিয়ে। মানে ওইটাতে যে একটা ছবি ক্লিক করতেছি ৫ সেকেন্ড থেকে ঘুরতেছে, 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 ঘুরতেছে। যেই ফাইল ১ ঘন্টায় এডিট করা হয় ওই ফাইল আমি ৩ দিন থেকে এডিট করি। টানা ৪ ঘন্টা বসে আমি ৫০ টা ছবি এডিট করতে পারি। যে আমার স্ট্রাগলটা এরকম। হ্যাঁ, এখানে দেখা যায় যে একেকজনের টেস্ট একেক রকম। যেমন ক্লায়েন্টদের চোখে অনেকে ক্লায়েন্ট আছে একটু চকচকা ছবি পছন্দ করতেছে, অনেকে আছে একটু ড্রামাটিক ছবি পছন্দ করতেছে। আমি আমি টোন রাখি ন্যাচারাল। কিন্তু এখন অবধি মানে আমার কখনো এরকম হয় নাই যে আমার ওই ফাইলটা রি-এডিট করা লাগছে। প্রত্যেকটা কাজেই ভুল সবকিছু থাকে। আমি বলতেছি না যে ভুল না। আমি জানি যে আমার এখনো এগুলো শিখার অনেক কিছু আছে। তবে এই যে এডিট করতাম, ১ম ফাইলটা যখন ডেলিভারি দেই খুব পছন্দ করছিল। তারপরে এই আউটডোর শুট করতে করতে ভাইয়ার ক্যামেরা কতদিন ইউজ করলেন, নিজের ক্যামেরা কবে হলো? সিজনাল টাইমে অনেক ফটোগ্রাফারের প্রেশার থাকে। যে পাচ্ছেই না মানুষ। এরকম হয়ে যায়। অনেক বিয়ে-শাদী করে না ওই টাইমগুলোতে মানুষ। তো পরে হচ্ছে আমি চিন্তা করলাম যে কিভাবে কিনবো? তাহলে একটা লোন করি। আ পরে দেখতেছি যে না, কোনোভাবেই কোনো ওয়ে নাই। আমার কোনো জব নাই। কোনো মানে একদম যে স্ট্রং যে একটা বিষয় থাকতে হবে লোনের জন্য, সেগুলোর কোনো কিছুই ছিল না। তো আমি কোনো কিছু থেকে পাচ্ছিলাম না। বাসায় বলছি, আম্মু বলছে, "হ্যাঁ, আমার খায়া কাজ নাই। ৳২,০০,০০০ দিয়ে তোমাকে ক্যামেরা কিনে দিব।" মানে বিষয়টা এরকম ছিল যে নুন আনতে পান্তা ফুরায়, তুমি ক্যামেরা কিনতে চাও এত টাকা দিয়ে। এরকম ছিল। করা লাগবে না। অন্য কিছু করো। তা আমি থামি নাই। আমি বলছি যে করাই লাগবে, করাই লাগবে। কিভাবে করি? আমার কাছে কিছু সেভিংস ছিল। ৪০-৫০,০০০ টাকার মতো সেভিংস ছিল। আগে কিছু জমাইছিলাম এই যে জব করে, করে একটু, একটু করে জমানো। তারপরে এই যে কাজগুলো থেকে ভাইয়েরা পেমেন্ট করতো কিছু। আর পার্সোনালি যেগুলোতে যাইতাম আউটডোর শুট গুলোতে আরকি, ওগুলো থেকে পেমেন্ট দিত। তো সব মিলায় ভালোই একটু অ্যামাউন্ট ছিল। তারপরে গিয়ে আমি প্রায় ৳১,৭৫,০০০ টাকার একটা ধার করি। যে আমার ভিতরে তখন ভয় লাগতো যে আমি কিভাবে এই টাকাটা দিব? আমি যদি মরে যাই? আমি মরে গেলে কি হবে? আমি যদি হুট করে মরে যাই এই টাকাগুলো কে শোধ করবে? আমি মানে খুব কনফিউজড ছিলাম যে আমি কি করব? আমি ১ম ভাবছি যে আমি নেই। আমি নেই। মানে আমি হয়তো কোনো কিছু করে আমি অ্যাডজাস্ট করে ফেলতে পারবো টাকাটা।
যদিও ওই টাকা শোধ করতে মাত্র 6 মাস সময় লাগছে, আমার 1 বছরও লাগে নাই। প্রথম যেদিন ক্যামেরাটা হাতে নিলাম, মানে আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম, আমি তো নার্ভাস হয়ে গেছি যে আমি অনেক নিজের এই ক্যামেরা। স্বপ্ন হাতের মুঠোয়, মানে অনেক কষ্টের পর অনেক, মানে অনেক দিন থেকে চাচ্ছিলাম। তো এখন অনেকে বলতে পারে যে ধারই তো করছে, পায়ে গেছে, মানে ধার হইছে, কিন্তু এই ধারটা শোধ করছি কিভাবে? আমি প্রত্যেকটা রাতে ঘুমাইতে পারতাম না টেনশনে, এতগুলা টাকার ধার আমি বাসায় বলবো কিভাবে। তারপরে যে কাজ করতাম, কাজ করে করে টুকিটাকি ইভেন্ট করছি, টানা 5 দিন একটা বিগ অ্যামাউন্ট আসছে, দিয়ে দিছি। 6-7 মাসের জায়গায় এটা ক্লিয়ার হয়ে গেছে। অনেকে জিজ্ঞেস করতো যে তো কিভাবে। এটা আর একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আপনি ওই যাচ্ছেন। টাইমটা আসলে খুব কঠিন গেছে, কারণ ওই টাইমে মানে আমার একে তো মানে শেখার আগ্রহ, তার উপরে মাথার মধ্যে টেনশন থাকতো সব সময় যে আমি কিভাবে কি করব। তারপর তখন আমি একদম বেসিক নিয়েছিলাম, আমার কাছে কোনো মানে পোর্ট্রেট লেন্স ছিল না। তো তখনও আমি ওই যে লিঙ্কন ভাইয়ের কাছ থেকে লেন্স নিয়ে ছবি তুলতাম বা ইস্তিয়াক ভাইয়ের কাছ থেকে লেন্স নিয়ে এসে 85 নিয়ে এসে ছবি তুলতাম। একটু যখন দেখতেছি যে এখন তো মানে আউটডোর শুটে তো আর এগুলা দিয়ে হচ্ছে না, মানে মানুষ তো পোর্ট্রেট ছবিও তুলবে, হোয়াইট ছবি তো সবাই তুলবে না। তো আমি আর কতজনের কাছ থেকে এই লেন্স নিয়ে যাব, ওদেরও তো কাজ থাকে সব সময়। আমি আর আরেকটা ব্যাপার হচ্ছে যেগুলো আমি তো একটা টিমের সাথে আছি, আমি শুরু থেকে এখন পর্যন্ত ওইখানেই আছি। তো এখানে কোনো এরকম কোনো রেস্ট্রিকশন নাই, কোনো কিছু নাই। তবে হ্যাঁ, তারা আমাকে এইগুলো ব্যাপারে অনেক হেল্প করে যে কোন কাজটা কিভাবে করতে হবে, মানে বেসিক যতটুকু শেখার বা যতটুকু হেল্প করার পুরোটুকু লিঙ্কন ভাইয়া যতটুকু পারে উনি আমাকে সবটাই দেয়। আমি মনে করি যে উনি একদম শুরু থেকে যদি আমাকে হেল্প না করতো তাহলে আমি এই পর্যন্ত হয়তো আসতে পারতাম না। আপনার যখন এই যে এত বড় অ্যামাউন্ট হুম। ধার শোধ হয়ে গেল, তখন কেমন লেগেছিল? ওই যে হয় না যে বুকের মধ্যে একটা পাথর চাপা ছিল, এতদিন একদম হালকা হয়ে গেল, এরকম অবশ্যই, অবশ্যই। একদম এরকম ছিল। যখন ফটোশুটের জন্য বের হন, হুম। তখন কতগুলো বিষয় মাথায় থাকে? কতগুলো বিষয় মাথায় থাকে বলতে আমার মাথায় একটা টেনশন থাকে যে আমি যে যাচ্ছি, যাওয়ার পরে যে আমি কতটুকু একটা মানে একটা যখন আমাদের ফটোগ্রাফির জন্য যখন কোনো ক্লায়েন্ট আমাদেরকে হায়ার করে, তখন আমরা মনে করি যে ওদের পুরা মোমেন্টটা ক্যাপচার করার দায়িত্ব আমাদের। তো এই যে মাথার মধ্যে একটা টেনশন থাকে যে কোনো একটা মোমেন্ট ক্যাপচার করে তো নিয়ে আসতে হবে। ফটোশুট করতে গিয়ে কোনো অস্বস্তিকর মুহূর্ত বা কোনো অপ্রত্যাশিত? অস্বস্তিকর মুহূর্ত বলতে কি, একটা ওয়েডিং এর প্রোগ্রামে অনেক গেস্ট ইনভাইটেড থাকে। তো অনেক সময় দেখা যায় যে হুট করে বলতেছে, এই সরো তো এখান থেকে, মানে কিসের ছবি তুলতেছো, সরো, এরকম আচরণ করে। এখন মুরব্বীদের ক্ষেত্রে এই জিনিসগুলো বেশি হয়, সরো এখান থেকে, কেন ছবি তুলতেছো, মানে কিসের ছবি তুলাতুলি হচ্ছে, মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো, এরকম কিন্তু খুব কম। তখন কেমন লেগেছিল আপনার, এই যে এইভাবে বলতেছে? তখন মনে হয়েছে যে অনেক মানুষই তো, এখন এখানে অনেক গেস্ট ইনভাইটেড, সব মানুষের মন মানসিকতা তো একরকম হবে না। আমি যেরকম ভাবছিলাম যে মানুষ মনে হয় হাসাহাসি করবে আমাকে দেখে, যে আরে একটা মেয়ে মানুষ এ, হা- তবে হ্যাঁ, একটা ব্যাপারে হাসাহাসি করে, আমার ওয়েট নিয়ে বলে কি তোমার থেকে তো তোমার ক্যামেরারই ওজন বেশি, তখন গিয়ে আমার খারাপ লাগে। মানে আপনার ছবি তুলতে গিয়ে কিরকম ভুল হয় বা আপনি সেখান থেকে লার্ন করেন? আসলে ভুলের কোনো শেষ নাই, আমি মনে করি যে আমি যতদিন এই প্রফেশনে আছি আমার টুকটাক ভুল হইতেই থাকবে, কারণ ওই যে একটা কথা বললাম, ফটোগ্রাফিতে শেখার কোনো শেষ নাই। এইখানে উৎসাহ দেওয়ার মধ্যে আমরা একজন ভাইয়ার কথা শুনলাম, দীর্ঘদিন আপনাকে ক্যামেরা দিয়েছিলেন। তারপরে আর এক ভাইয়ার কথা শুনলাম। উনিও আমাদের টিমেরই সিনিয়র ফটোগ্রাফার এর ছিল। বাইরে এর উৎসাহ বাইরে ওই যে আমার কাজিন, আমার বেস্ট ফ্রেন্ড, ও উৎসাহ না দিলে তো এদের উৎসাহ দিয়েও কোনো লাভ হইতো না। শোভা চৌধুরী, আগামী 5 বছর পর শোভা চৌধুরীকে আমরা কোথায় দেখতে পারি? সেটা তো আল্লাহ ভালো জানে, আমার তো ইচ্ছা আছে যে ফটোগ্রাফি নিয়ে ভালো কিছু করার। এখন অবধি মানে আমার এখানে 2 বছরের মতো হয়েছে অলমোস্ট। তো এখনো আমি শিখতেছি। তো আগামী 5 বছর পর হয়তো আমি এর থেকে একটু বেটারে যাইতে পারি, আল্লাহ যদি চায়, তাহলে তো অবশ্যই। আচ্ছা, আপনার ভবিষ্যতে মেয়েদেরকে ফটোগ্রাফি শেখানোর কোনো প্ল্যান আছে কিনা? ওই যে বললাম, এখনো তো নিজে আমার আসলে এরকম অনেক অনেক দেখা যায় যে অনেক আপু, অনেক জুনিয়ররা নক করে যে আমি ফটোগ্রাফি শিখতে চাই। তো যদি কখনো আমি নিজেকে একজন পারফেক্ট ফটোগ্রাফার হিসেবে আহ, দাবি করতে পারি, তখন আমি গিয়ে এই ব্যাপারটা নিয়ে চিন্তা করব। এখন অব্দি প্ল্যান নাই। আপনি এই স্কুল জীবন থেকে স্ট্রাগল করে পড়াশোনা করছেন বা এখনো করছেন, তো এই অনেক মেয়েই আমাদের দেশে কিন্তু এই স্ট্রাগলটা করছে। জি। ওরা আর্থিক কারণে
নানা কারণে কিন্তু তারা বাধাগ্রস্ত হচ্ছে। তো তাদের এই লড়াইটাকে বেগবান করার জন্য আপনার বার্তা কি হবে? কি বলতে চান তাদের হ্যাঁ, আমি উদ্দেশ্যে? মনে করি যে আহ, কিছু করা উচিত। মানে একদম শুরু থেকেও যদি শুরু করে কেউ, যদি মনে করে যে আমি এতটুকু পারবো, ওইটুক দিয়ে করা উচিত। এই যে অনেক কিছু আছে, শুধু যে আমার মতো ফটোগ্রাফার হইতে হবে এমন কোনো কিছু না। আমি কিন্তু একদিনে ফটোগ্রাফার হই নাই, বা সব মানে কোনো কিছু না করে আমি ডিরেক্ট ফটোগ্রাফার হয়ে গেছি এরকম না। আমি আগে সেলসের জব করছি, ওই সেলসের জব থেকে আজকে আমি এই কাজটা করতেছি। ছোট্ট শহরের মেয়েরা স্বপ্ন দেখলে কত দূর যেতে পারেন? হ্যাঁ, অবশ্যই। আমি মনে করি প্রত্যেকটা কাজে ধৈর্য আছে। তারা যদি ধৈর্য সহকারে নিজের মনকে বুঝায়, ধৈর্য সহকারে, যে অর্ধেক রাস্তায় গিয়ে ছেড়ে দিলাম, এমন না। আমি যে ফটোগ্রাফি করতে যেয়ে দেখা গেছে যে আমার পা ব্যথা হয়ে যেত। মানে ৪-৫ ঘন্টা একটা ইভেন্টের মধ্যে দাঁড়ায় ছবি তুলতে, তুলতে কোমর ব্যথা হয়ে যায়। মনে হয় যে আমার কোমর ছুটে যাবে। তা আমি কিন্তু থেমে যাই নাই। শোভা চৌধুরীর গল্প থেকে মানুষ কি শিখবে? যে জীবনে যত যাই কিছু হয়ে যাক না কেন, কখনো থেমে যাওয়া যাবে না। কখনো থেমে যাওয়া যাবে না। যে আমি একটা কিছু করতেছি, আমি চেষ্টা করি। মনে হইতে পারে, বাধা আসতে পারে যে আমাকে দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু সবকিছুই মানুষ পারে। আপনার সবচেয়ে কঠিন মুহূর্তের কথাগুলো শুনেছি। জি। তো যদিও এই বিষয়টা আমাদেরও জানার আগ্রহ যে একটা সময় আপনি জবলেস থাকলেন, কিছু ভেবে পাচ্ছিলেন না কি করবেন। তো ক্ষুধার কষ্টটাও কি ফেস করেছিলেন? খাবার না, ছিল না এটা কোনোদিন, এমন হয়েছে? ছোটবেলায় যখন ওই যে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত যে টাইমটা, ওই টাইমে একটু ফেস করছিলাম। মানে ফেস করছিলাম বলতে কি, আব্বু আম্মু তো তখন একদমই চিরঙে থাকতো, আমি যোগাযোগ কম হইতো। তো ওই যে বললাম, আমার দাদি আমার জন্য অনেক কিছু করছে। সে আমাকে খাওয়ানোর জন্য, সে কারো বাসায় গিয়ে খাবার চেয়ে এনে হইলেও আমাকে খাওয়াইছে। তো এই জিনিসটা আমি ফেস করছি। দেখা গেছে আমার, ওই যে আমার দাদির একটু মেন্টালি প্রবলেম ছিল, তো উনি মাঝে মাঝে হেঁটে হেঁটে অনেক কিলো চলে যাইতো। তো যখন চলে যাইতো তখন আমার খুব কষ্ট হইতো ওই টাইমটাতে, যে অনেক টাইমে দেখা গেছে আমার না খায় থাকতে হলো। মানে এমন না যে আমার খাওয়ার কোনো উপায় ছিল না, কিন্তু আমার ওই যে একটা সেলফ রেসপেক্ট কাজ করতে হয়তো, যে আমি কিভাবে একটা মানুষকে যাই বলবো যে আমার ক্ষুধা লাগছে। আমার মনে আছে যে অবশ্যই। একবার লাকড়ির চুলা, গ্রামের বাসায় তো লাকড়ির চুলা হয়, এখন না গ্যাসের চুলা হইছে, ইন্ডাকশন হইছে, এত কিছু হইছে। আগে তো সারা ওগুলোই দেখে আসছি, লাকড়ির চুলা। চুলা ধরাইছি লাকড়ি দিয়ে, কিন্তু চুলা জ্বলতেছে না, ধোঁয়া উঠতেছে। ওখানে নুডলস দিছি বানানোর জন্য, নুডলস সিদ্ধ হয়ে গেছে। ওই সিদ্ধ নুডলস আমি ৩ বেলা খাইছি। তো পরের দিন আসছে আবার ঠিক হয়ে গেছে। তো মাঝে মাঝে এই জিনিসগুলো হয়েছে। বা আরেকটা বিষয় হচ্ছে যে ওই যে ক্লাস 3 থেকে 5 পর্যন্ত যে বিষয়টা, আমার নানি বাসার ফ্যামিলি কিন্তু এত হাইফাই না, বা খুব বড় লোক যে তেমনও না, খুব মানে যে গরিব তাও না। মানে চলে, দিন আনি দিন খাওয়ার মতো মানুষ। তো তারা একটা ডিম ভেজে 5 জন খাওয়া মানুষ। আমিও ওভাবেই বড় হয়েছি। আমি সব সিচুয়েশন বুঝি। আমার নানা ছিল দর্জি, সে সেলাই কাজ করতো, এখন মারা গেছে। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখনই আমার নানা মারা গেছে। তো আমার ওই যে নানু বাসায় বেড়ার একটা বাসা ছিল, একটা রুম ছিল, একটা রুমে একটা বিছানা ছিল। ওই একটা বিছানার মধ্যে আমার নানা, আমার নানি, আমার খালামণি আমার খুব ক্লোজ ফ্রেন্ড। মানে সে আমার থেকে 1 বছরের জুনিয়র, সরি সিনিয়র। আমি ওর থেকে 1 বছরের জুনিয়র। তো আমরা মানে পিঠাপিঠি করে, মানুষ হওয়া বলে না যে একসাথে বড় হওয়া, আমরা এইভাবেই বড় হয়েছি। তো আমাকে খাওয়ানোর জন্য আমার নানি কাপড়ের ব্যবসা করতো তখন, বাসায় বাসায় গিয়ে কাপড় বিক্রি করতো। ওই স্ট্রাগল অবহেলাটা শুধু করে আপনিই করেননি, আপনাকে ঘিরে যে মানুষরা তারাও তারাও করছে। স্ট্রাগল আমার করেছে। ফ্যামিলিতে প্রত্যেকটা মানুষ খুব ভালো স্ট্রাগল করছে, সবাই করে। মানে আমি বললাম তো, আমার হয়তো বাবা মার কাছে থেকে ওই ভালোবাসাটা পাই নাই, বাট বাবা মা ছাড়া যাদের ভালোবাসার মানে অনেকে হয়তো পাই না, এগুলো আমি যা পাইছি। প্রকৃতির ছবি তুলেন? হ্যাঁ, তোলা হয় আচ্ছা, মাঝে প্রকৃতিতে কি মাঝে। কি থাকে প্রকৃতিতে তো অনেক যেগুলো কিছুই থাকে, যেরকম ছবি তুলেছেন আর কি? আমার ছবি তোলা হয় চাঁদের, মানে তারার। রাতের বেলা আকাশে তারার ছবি তুলতে আমার ভালো লাগে। তারপর সূর্যকে একদম আমি অন্ধকার বানাই, চাঁদ বানাই ফেলতেছি, এরকম টাইপের ছবি। আপনি যেভাবে স্ট্রাগল করে আজকে এই জায়গায় এসছেন, এখনকার মেয়েরা তারা স্ট্রাগল করে পেশা বেছে নেওয়ার ক্ষেত্রে তাদেরকে কি বার্তা দিতে চাইবেন? বার্তা আমি শুধু যে ফটোগ্রাফি নিয়ে দিব তা না, আমি শুধু এতটুকুই বলতে চাই যে
সবারই একটা নিজের কিছু করা উচিত। যে যেটাই করুক না কেন, যেই পেশাতেই থাকুক না কেন, সবাই তো কোনো না কোনো কারণে সবাই কিন্তু একটা পেশাতে থাকে। এখন শখ করে কেউই অনেক বেশি কষ্ট করতে চায় না। শখের ব্যাপারটা হচ্ছে কাজের প্রতি একটা শ্রদ্ধা। এখন যারা যেই কাজটাই করুক না কেন ওটা যেন ধৈর্য সহকারে করে। আচ্ছা, আমাদের সমাজে দেখা যায় যে যে সমস্ত পরিবারে মেয়েদের স্ট্রাগল করতে হয়, লাইক আর্থিক টানাপোড়েন থাকে বা বিভিন্ন ধরনের বিষয় থাকে, তো ওইখানে আর্লি ম্যারেজের বিষয়টা, মানে তড়িঘড়ি বিয়ের বিষয়টা থাকে। তো এ ধরনের বিষয় আপনি ফেস করেছেন কিনা? হ্যাঁ, একটা টাইমে তো ফেস করছি। বাসা থেকে বলতো অনেক বিয়ে-শাদী করার কথা। আমার কখনো মনে ওই যে একটা জেদ ছিল যে জীবনে যখন কিছু করতে পারবো তখন গিয়ে বিয়ে করব। আল্লাহ যখন চাবে সঠিক মানুষ আসবে তখন অবশ্যই হয়তো হবে। সঠিক মানুষ এখনো আসেনি? না, আসেনি। আসবে হয়তো কখনো। বাবা মা কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ ভালো আছে। ওনারা কি ঠাকুরগাঁই আছেন? হ্যাঁ, ঠাকুরগাতেই আছে। আচ্ছা, কতদিন পর পর দেখা করতে যান? আমি দেখা যায় যে আম লাস্ট গেছি মনে হয় ৩ মাস আগে। আমি খুব কম বাসায় যাই। মানে খুব কমই যাওয়া হয়। যাই মানে গেলে ১-২ দিন থাকি আবার চলে আসি। যাওয়া আসার মধ্যেই আরকি। এখন কি বলে বাবা মা ফটোগ্রাফি নিয়ে? ফটোগ্রাফি নিয়ে তো মানে আব্বুর পছন্দ। আব্বুর খুব পছন্দ। মানে আব্বু চাইতোই যে অ্যা একটা মানে আমার সন্তান যাতে একটা সম্মানজনিত কোনো কাজ করে। আমাদের হিডেন স্টোরিজ স্টুডিওতে আসার জন্য আমরা অনেক কিছু শুনলাম, হিডেন গল্প শুনলাম। আমি নিজেও অনেক কিছু শিখলাম। আপনার জন্য আমাদের হিডেন স্টোরিজ স্টুডিও থেকে অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দীর্ঘক্ষণ ধরে শুনলেন আমাদের হিডেন স্টোরিজ পডকাস্ট। আজকে শুনলেন একজন শোভা চৌধুরী কিভাবে সমাজের প্রতিকূলতা বাধা ডিঙিয়ে নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করেছেন। সমাজের যে পুরুষতান্ত্রিক বেড়াজাল, সে বেড়াজাল ভেঙে কিভাবে নারী ফটোগ্রাফার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে সে গল্প শুনলেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো হিডেন স্টোরিজ নিয়ে, কোনো এক গল্প নিয়ে।